আব্বু তো ছিলেন ৬ দফার অন্যতম রূপকার। তো সেই সময় আর কি অনেক ওরা এটা ক্রিটিসাইজ করছিল, বিশেষ করে যারা কিছু ধর্মীয় সংগঠন করেন তাদের থেকে অনেক এগুলি নিয়ে ক্রিটিসাইজ হচ্ছিল। তখন তাজউদ্দিন আহমেদ চ্যালেঞ্জ করে বললেন যে আপনারা দেখান তো এগুলি কোনটা ইসলাম বিরোধী। মুক্তিযুদ্ধের সময় উনি যে একটা পণ করলেন যে আমি পারিবারিক জীবনযাপন করব না, এটা একটা বিশাল একটা ধনুক ভাঙা পণ ছিল। মন্ত্রিসভার মধ্যে উনি একমাত্র ব্যক্তিত্ব যে ওই শপথটা উনি রক্ষা করেছিলেন। আমার দাদি একটা বড় বটি ছিল, দাও, বলে যে উনি একেবারে গ্রামের বাসা, তাইজউদ্দিন তুই যদি এবার পরীক্ষা না দিস এই দাও দিয়া তুই আমারে কোপ দিয়া মার, নাহলে আমি দাও দিয়া আমি আমারে মাইরা মইরা যাবো, আর তুই দায়ী থাকবি। আত্মমর্যাদা, আমার বিশ্বাস তিনি এই আত্মমর্যাদা তার পরিবারের ভিতরে শিখাতে চেয়েছেন এবং তিনি চেয়েছেন সমাজে প্রত্যেকটা মানুষ যাতে আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠতে পারে, বাংলাদেশকে নিয়ে যাতে গর্ববোধ করতে পারে। তাজউদ্দিন আহমেদ তাকে ভালোবেসেই কিন্তু এসছেন, এটা আমাদের একটা বড় পাওয়া। যারা এখানে এসছেন বোঝা যায় যে তারা ওনাকে জানতে চান। তো আমার ছোটোবেলার স্মৃতিটা একেবারে ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়ে, সেটা হচ্ছে যে উনি খুব ডিসিপ্লিন মানুষ ছিলেন। আমার বয়স যখন 4-5, উনি প্রতিদিন আমাদের ভোরে ওঠাটা শেখাতেন। বলতেন যে ভোরে যারা ওঠে না ওই কাজেও কোনো বরকত আসে না। তো ভোরবেলা আমাদেরকে উঠিয়ে নিতেন, আমাদের বয়স তখন 4-5 বছর, এবং উঠিয়ে আমাদেরকে বাইরে নিয়ে লেফট রাইট সৈনিকের মতো এটা আমাদের করা শেখাতেন। উনি যখন বয় স্কাউট আন্দোলনের সাথে সারা জীবন যুক্ত ছিলেন এবং দ্বিতীয় মহাযুদ্ধের সময় উনি সিভিল ডিফেন্স ট্রেনিং নিয়েছিলেন, তো ওগুলি উনি ওনার বাচ্চাদের মধ্যে ওগুলি ছড়িয়ে দেবার কথাটা ভাবতেন। বলতেন দেখো কোনো কিছু করতে হলে তোমাদের ডিসিপ্লিন হতে হবে। তখন তো ছোট্ট বুঝতাম না, কিন্তু উনি আমাদের ঠিক কীভাবে সোজা হয়ে দাঁড়াতে হয়, তারপরে লেফট রাইট করতে হয়, এটা শেখাতেন। আর যখন আমরা ধানমন্ডির ওই রাস্তা দিয়ে হাঁটতাম তখন কোনো যদি ময়লা পড়ে থাকতো উনিও আবার ওগুলো আমাদেরকে দিয়ে পরিষ্কার করাতেন, নিজে ওঠাতেন। আর ফেরার পথে আমরা অজস্র বকুল গাছে সেই আমাদের ধানমন্ডির 21 নম্বর 7 মসজিদ রোডের জায়গাগুলো ভরা থাকতো। আমরা আব্বুর সাথে ওই ফুলগুলো তুলে ঘরে আসতাম, ওটা দিয়ে আবার মালা গাঁথতাম। তো এই স্মৃতিটা আমার মনে খুব পরে দাগ কেটেছে যে উনি তো ছোটো বাচ্চাদেরকে বলতে পারতেন এত ছোট বাচ্চা ওদেরকে মায়া করে যে ঘুমিয়ে থাকো, কিন্তু উনি আমাদের বললেন যে ছোটোবেলায় থেকে যে ভোরে ওঠার অভ্যাসটা এটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা স্মৃতি আমার মনে পড়ে যে মানুষ তখনই ভালো হয় যারা অজান্তে ভালো কিছু করে, কোনো চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা না পড়ে। ওখানে আমি বাবা তাজউদ্দিনের বাইরে একজন মানুষ তাজউদ্দিনকে আবিষ্কার করি। আমার বয়স তখন 9, 1970 সালে 9-10, আমার 70 সালে 12ই নভেম্বর একটা মহা ঘূর্ণিঝড় হয়, সেখানে বহু মানুষ মারা যায়, ঘর বাড়ি হারিয়ে ফেলে। তো তখন আমাদের বাড়িতে অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন। তো আম্মা আমাকে একটা কি কাজে আমার বাবাকে ডাকতে বলছিলেন, তা আমি ওনাকে খুঁজতে দিয়ে যে তাকে আবিষ্কার করি যে আমাদের খোলা বারান্দা, ধানমন্ডির বাড়ির নিচতলার বারান্দা একটা মানি প্ল্যান্টের গাছ, মানে একটা টবে মানি প্ল্যান্টের গাছ ছিল, ওটা মানে হ্যাঙ্গিং প্ল্যান্ট। তো ওইখানে একটা বুলবুলি পাখি বাসা বেঁধেছিল। তো ওই বুলবুলি পাখিটা ঝড়ে মারা যায়। তা আমি তখন যেয়ে দেখি ওনার ওই হাতের মধ্যে উনি লিটারেলি উনি কাঁদছিলেন, ওনার চোখ দিয়ে পানি। তা আমাকে দেখে হঠাৎ আমি আব্বু আব্বু বলে গিয়েছি, যেই দেখে পাখিটা নিয়ে আব্বু দাঁড়ানো, আব্বু আমাকে দেখে একটু এম্বারাসড হয়ে গেলেন, যেন উনি ধরা পড়ে গেলেন আর কি। ওনার এই ইমোশনটা, এই দুর্বলতাটা প্রকাশ পেয়ে গেল। তারপরে মনে আছে উনি ওই বুলবুলি পাখির কথা মনে করে উনি কিন্তু খেলেনও না, আর সারাদিন আফসোস করলেন যে এত মানুষের আশ্রয় হলো আমাদের বাড়িতে, আর এই পাখিটাকে যদি টবটার মধ্যে থেকে পাখিটাকে ঘরে নিয়ে আসতাম তাহলে তো বেঁচে যেত। এটা মর্মটা আমি ঠিক তখনও বুঝিনি। যখন পরে বড় হলাম আমি ভাবলাম প্রথমে একটা ভালো নেতা হতে গেলে একজন ভালো মানুষ হতে হয়, আর সেই মনুষ্যত্ব বোধটা যখন থাকে সেটা
মহান আল্লাহ তাআলার সৃষ্ট সব জীবের প্রতি কিন্তু ওই মনুষ্যত্ব বোধটার আলোক ছড়াতে থাকে। তো তিনি এখানে একজন বুলবুলির আশ্রয় দেয়া আর এতগুলো মানুষের আশ্রয় দেওয়ার মধ্যে তফাৎ উনি পাননি। ঠিক আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমার মনে পড়ে, যে উনি যখন ওনার সাহাবীদের সাথে উনি বসে ওনারা মরুভূমির মধ্যে রাতে আগুন জ্বালিয়েছিল ওনার কিছু সাহাবী, উনি তখন চট করে তাড়াতাড়ি সে আগুন নিভিয়ে বলে এখানে আগুন জ্বালিও না, ওরা আর কি রাতের জন্য আগুন জ্বালিয়েছিল, বুঝি এখানে আগুন জ্বালানো যাবে না, আরেকটা জায়গায় তারা যেয়ে বসলেন, কারণ ওখানে ওই পোকার ঢিপি ছিল। তো এই যে সূক্ষ্ম বোধটা, এটাই কিন্তু মনুষ্যত্ব। তা আমি আমার বাবার মধ্যে ওই কথাটা মানুষ তাজউদ্দিন, এটা আমি দেখেছি। আর আরেকটা ছোট স্মৃতি হচ্ছে নেতা তাজউদ্দিনকে আবিষ্কার করা। মুক্তিযুদ্ধের সময় উনি যে একটা পণ করলেন যে আমি পারিবারিক জীবনযাপন করব না, এটা একটা বিশাল একটা ধনুক ভাঙা পণ ছিল। সেটা থেকে কিন্তু উনি বিচ্যুত হননি। উনি বলছেন এত মুক্তিযোদ্ধারা যারা রণাঙ্গনে নিজের পরিবার ছাড়া যুদ্ধ করছে, আমি তাদের নেতা হয়ে কিভাবে আমি পারিবারিক জীবনযাপন করব। তো ওই কথাতে আমরা পুরোটা সময় কিন্তু উনি অফিসে থাকতেন, অফিসে একটা রুমে থাকতেন, কিন্তু আমরা একটা সংক্ষেপে যে মন্ত্রিসভার মধ্যে উনি একমাত্র ব্যক্তিত্ব যে ওই শপথটা উনি রক্ষা করেছিলেন। তো আমরা একবার মনে হয়েছে আমার ছোট বোন রিমির জন্মদিন সেদিন ছিল 19শে আগস্ট, ওই দিনই আমরা সংবাদ পেলাম কিছু মুক্তিযোদ্ধা এসে বলল যে আপনার বাবা খুবই অসুস্থ। তখন আমরা জানি যে আব্বুকে যদি আমরা ফোন করি উনি কখনোই দেখা করবেন না, আমরা থাকতাম আর একটু দূরে অন্য একটা ফ্ল্যাটের মধ্যে। তখন আমরা ভাবলাম যে আব্বুকে না বলি আমাদের সাথে আম্মা, আমি, রিমি আর বদরুন্নেসা আহমেদ, যার নামে বদরুন্নেসা কলেজ, ওনারা আব্বুকে দেখতে গেলাম। সে 8 নম্বর থিয়েটার রোড, যেটা বর্তমানে শেক্সপিয়ার সরণি, সেটা যদি আমাদের সরকার রাষ্ট্র সংরক্ষণ করত অনেক ভালো হতো। তো যাই হোক, সেখানে যেয়ে আব্বুকে ওনার ঘরে খুঁজে পেলাম না। তখন ওরা বললো স্যার তো ঘরেই তো আছেন। তখন দেখি বাথরুম থেকে কাপড় কাচার আওয়াজ। তো আমরা দেখি বাথরুমের লাইটটা জ্বলছে আর একটু দরজাটা আধা খোলা আর কাপড় কাচার কুচকুচ শব্দ। তা আমরা ওই দরজা দিয়ে যখন ঢুকেছি তখন দেখি আমার আব্বু বসে, পিছনে একটা লুঙ্গি আর সাদা গেঞ্জি, বসে উনি কাপড় কাচ্ছেন এবং আমাদেরকে দেখে হঠাৎ চলে এসেছি। তো আমাদেরকে দেখে এরকম করে যখন টার্ন করেছে, দেখে আব্বুর শার্টটা, ওই সাদা গেঞ্জিটা একদম রক্তে লাল, ওখানে একটা ফোড়া হয়েছিল, জ্বর, তার মধ্যে একমাত্র শার্টটা কেচে নিচ্ছেন যে পরদিন সিনেটর কেনেডি উনি আসবে, রিফিউজিদের অবস্থা দেখবে, ওর মার্কিন যুক্তরাষ্ট্রকে জানাবে। উনি তখন রিফিউজি কমিশনের সভাপতি মার্কিন কংগ্রেসে, উনি সরেজমিনে দেখবেন। তো ওনার একমাত্র শার্টটি উনি কেচে নিচ্ছেন। আমরা অবাক হয়ে তাকিয়ে থাকলাম। এটা আমি আসলে একজন নেতাকে ওভাবেই আবিষ্কার করেছি। এই 3টা স্মৃতি আমার মনে উজ্জ্বল। আমার বড় বোন তাজউদ্দিন আহমেদ সম্পর্কে যেই কথাগুলো বললেন, এটা আমাদের সবার মনেই দাগ কেটেছে যে উনি আসলে ব্যক্তি হিসাবে যেই আদর্শ নীতি ধারণ করেছিলেন, ওনার জীবনের প্রত্যেকটা ফ্যাসেটেই সেই নীতি আদর্শ দিয়ে উনি নিজের জীবনকে পরিচালনা করেছেন। তো আমার বাবার সাথে আমার অভিজ্ঞতা প্রায় 6 বছরের, অলমোস্ট 5.5-6 বছরের মতো। সো আমার যেই স্মৃতি আছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ স্মৃতি আছে, যেই স্মৃতিগুলো সেই সময় আমি হয়তোবা উপলব্ধি করতে পারিনি, কিন্তু আমি পর্যাপ্ত বয়স যখন হলো আমার, তখন সেই স্মৃতিগুলো আমাকে সাংঘাতিকভাবে নাড়া দিয়েছিল এবং এখনও দিয়ে যায়। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর 3রা নভেম্বর জেলখানায়, তারপর সবার মুখে শুনতাম যে তাজউদ্দিন আহমেদ কত বড় মাপের নেতা ছিলেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, অনেক কথা শুনেছি মানুষের মুখে। তখন খুব আশ্চর্য হয়ে ভাবতাম যে এই ব্যক্তিটি আমার পিতা। তো গর্বিত হতাম ছোট বয়সে, কিন্তু আসল মর্মটা হয়তো বোঝার ক্ষমতা ছোটবেলায় ছিল না। তো এখন সেটা উপলব্ধি করতে পারছি এবং আমার জীবনেও 2-4টা ঘটনা
ঘটেছে যেটা এটাকে আরও রিএনফোর্স করেছে। ছোট কিছু ঘটনা, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, টেলিভিশন চ্যানেল আছে হাজার খানেক, রাইট? আমাদের বিনোদনের জন্য সব কিছু অ্যাভেলেবল। কিন্তু আমি যে সময়ের কথা বলছি 73-74 সাল, তখন সবেধন নীলমণি একটা টিভি চ্যানেল ছিল, বিটিভি, এবং বিটিভির সম্প্রচার আবার শেষ হয়ে যেত রাত্রে 10টার সময়। অনেক সময় রাতের বেলায় আব্বু, ওই বড়পা আরও বলেছেন যে সকালবেলায় উঠে, আমারও স্মৃতি আছে, আমার বাবা যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন হেয়ার রোডের বাসায় আমরা থাকতাম। হেয়ার রোডের বাসায় আমাদের বারান্দা ছিল পিছনের দিকে, খোলা একটা জায়গা। তো আমি ওখান থেকে দেখতাম আমার বাবা সকালবেলায় উঠে, বড়পা যেটা বলেছেন যে এক্সারসাইজ করছেন, এবং খুব ডিসিপ্লিনভাবে এই জিনিসগুলো আমাদেরকেও শিখিয়েছেন। সো এই একটা ইমপ্রেশন ছিল, এবং ওই ইমপ্রেশনটা ক্যারি ওভার করেছে অন্যান্য ফ্যাসেট অফ হিজ লাইফ। যেমন যেটা বলছিলাম, টিভি, রাতের বেলায় নিউজ হতো, নিউজ শেষ হয়ে গেলে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা দেখানো হতো বিটিভিতে, যেটা এখনও মনে হয় করা হয়। কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে, আমরা যে যেখানে থাকতাম, আমি ইউজুয়ালি আমার বাবার সাথে নিউজ দেখতাম, তো পতাকা এবং জাতীয় সঙ্গীত শুরু হওয়ার পূর্ব মুহূর্তে উনি সব সময় বলতেন, এখন দাঁড়াতে হবে, দাঁড়িয়ে এই পতাকা এবং জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানাতে হবে, স্যালুট করতে হবে, এবং এটার এক্সপ্লেনেশনও দিতেন। কারণ এই পতাকার জন্য হাজার হাজার মুক্তিযোদ্ধা জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। সো আমাদের দায়িত্ব হচ্ছে তাদের এই রক্তের ঋণটার প্রতি শ্রদ্ধা জানানো, আর কিছু যদি নাও করতে পারি, শ্রদ্ধাটা দিতে হবে। সো এই যে বড়পা যে কথাটা বলেছেন যে উনি ঘরে যেমন ছিলেন বাইরেও তেমন ছিলেন, দ্যাট শোজ ক্যারেক্টার। হ্যাঁ, যে আমি বাইরে এক কথা বললাম, আবার ব্যক্তিগত জীবনে আরেক রকম, দ্যাট ইজ হিপোক্রেসি। এবং আনফর্চুনেটলি আমাদের এখনকার রাজনৈতিক কালচার, আমাদের সোসাইটি অ্যাজ এ হোল, আমরা কিন্তু বেশ হিপোক্রেসি প্র্যাকটিস করি। হ্যাঁ, আমরা সেই যে ক্যারেক্টার বিল্ডিং, যে নৈতিকতা, সততা, নীতি আদর্শ, এই চারিত্রিক দিকগুলোকে আমরা মোটামুটি কম্প্রোমাইজ করে ফেলেছি, এবং এটারই আমরা চিত্রটা সার্বিকভাবে দেখতে পাই এই দেশের বিশৃঙ্খল রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে। বিকজ আমরা যদি মানুষ হিসাবে এই মূল্যবোধগুলোকে ধারণ করতে পারতাম, তাহলে কালেকটিভলি আমাদের সমাজ হচ্ছে রিফ্লেকশন মানুষের। এই ধারারই আরেকটা আমার সাথে একটি অভিজ্ঞতা আছে আমার পিতার। আমি আনফর্চুনেটলি আমাদের সমাজে পুত্র সন্তানরা একটু খাতির পায় বেশি মায়ের কাছ থেকে, এটা তো অস্বীকার করার না, তাও আবার যদি সে সবার ছোট হয়। তো আমার বাবা যতদিন বেঁচে ছিলেন, আমার মায়ের ভূমিকা দেখেছি একরকম, ওই পুত্র সন্তানকে আদর দেওয়া, একটু বেশি ভালোবাসা স্নেহ, আমার বোনরা একটু ঈর্ষান্বিত হতো, ঠিক আছে। কিন্তু কিন্তু আমার বাবাকে দেখেছি আবার এখানে কিন্তু কম্প্রোমাইজ করেননি, তিনি আবার সকলকে সমানভাবে দেখার চেষ্টা করেছেন। হ্যাঁ, কিন্তু আমার মায়ের ভূমিকা আবার আমার পিতা চলে যাওয়ার পরে আবার চেঞ্জ হয়েছেন, ওনার আবার পিতা মাতার ভূমিকা দুইটাই অবলম্বন করতে হয়েছিল। তো সেটাও আরেকটা কাহিনী, আজকে হয়তো এটা নাই বললাম, আমার বাবারটার উপরেই ফোকাস করি। তো এই আদরের আদলে আমি যা চাইতাম মোটামুটি তাই পেতাম মায়ের কাছ থেকে, বাবা বেঁচে থাকা অবস্থায়। একদিন আমাদের টাকা পয়সা প্রতিপত্তি সেরকম ছিল না, হ্যাঁ, তো আমরা সাধারণ জীবনযাপন করতাম। ইভেন আমার বাবা যখন মন্ত্রী ছিলেন এবং মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে যখন উনি জাস্ট সংসদ সদস্য হিসেবে ছিলেন কিছুদিন, তো খুব সিম্পল লাইফস্টাইল ছিল। তো সিম্পল লাইফস্টাইলের ভিতরেও আমি আবদার করতাম মাঝে মধ্যে। তো একদিন খাওয়ার টেবিলে আমার মনে আছে, আব্বু বাসায় থাকলে আমরা সবাই খাওয়ার টেবিলে একসাথে বসতাম। তা আব্বু বসতো মেইন চেয়ারে, আমরা সবাই সাইডে বসে যেতাম। তো খাওয়া পরিবেশন করা হলো, ভাত ডাল যা যা থাকে, তরি তরকারি, আর সাথে মেইন আইটেম ছিল মাছ।
সো আমি মাছ দেখে একটু মানে শঙ্কিত হলাম, কারণ ছোট মানুষ, মাছের কাঁটা বেছে খাওয়া একটু ডিফিকাল্ট হয়। তো আমি মায়ের কাছে আবদার করলাম যে আম্মা আমি মাছ খাবো না। তো আম্মা ব্যস্ত হয়ে গেলেন, যাহা আমার ছোট ছেলেটা মাছ খাবে না, আচ্ছা কি করা যায়। তখন উনি ব্যস্ত হয়ে আমার প্রিয় যে অল্টারনেটিভ সেটা হচ্ছে ডিম। তো আমার মা বললো আচ্ছা ঠিক আছে, আমি তোকে ডিম ভাজি করে দিচ্ছি। এই কথা শুনে আমি হঠাৎ দেখলাম আমার বাবার মুখ একটু গম্ভীর হয়ে গেল। গম্ভীর হয়ে তিনি আস্তে করে আমাকে বললেন একটু আসো আমার সাথে, খাওয়ার টেবিল থেকে কিন্তু। সো উনি যা কিছুই আমাকে বলতে চাচ্ছেন উনি সবার সামনে বলতে চাইলেন না। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদেরকে আমি এই জন্য উল্লেখ করলাম। এটা কেন, এটা একটু পরে বলবো। আমাদের ডাইনিং রুমের পাশে একটা বারান্দা ছিল, 7 মসজিদ রোড ফেসিং। ওই বারান্দাতে নিয়ে উনি আমাকে বললেন, আমার এখনও মনে আছে, বাংলাদেশে এখনও বেশিরভাগ মানুষ 2 বেলা খেতে পারে না। এই দেশ স্বাধীন করতে আমাদের লক্ষ লক্ষ প্রাণ দিতে হয়েছে এবং আমাদের দেশের মানুষ এখনো 2 বেলা খেতে পারে না। তোমার বিবেচনা করা উচিত। দেখেন ছোট্ট বাচ্চা কিন্তু 5 বছর, তোমাকে যা দেওয়া হয়েছে এটা তোমার সৌভাগ্য। এই খাওয়া অনেকেই পায় না, তাই যা দেওয়া হয়েছে সেটা তুমি খাবে। এখন এই কথাগুলো তিনি কিন্তু খাওয়ার টেবিলেও বলতে পারতেন, কিন্তু আবার আমার আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেটা আবার তিনি আলাদা করে বললেন। এই জিনিসটা মানে আমার কাছে পরে এই জিনিসটা সাংঘাতিকভাবে আমাকে নাড়া দিয়েছে। হ্যাঁ, যে এই ছোট্ট বাচ্চা ছেলেটার যে আত্মমর্যাদা আছে সেটার প্রতিও তিনি সম্মানশীল ছিলেন এবং মেসেজ ডেলিভারিটাও করেছেন, রাইট? সো তখন আমার মনে আছে আমি একটু বিরক্ত হয়েছিলাম, কিন্তু আব্বু তো কিছু বলতেও পারিনি, রাইট? বিরক্ত হয়েছিলাম। আমি বললাম ইস, আম্মা দিতে চাচ্ছিল, আমার বাবা দিল না খেতে, রাইট? কিন্তু আমার উপলব্ধিটা হলো যে উনি কত বড় মানের মানুষ। আমার যখন পর্যাপ্ত বয়স হলো, বোঝার ক্ষমতা হলো, এই মেসেজটা তিনি ওই 5 বছরের সোহেল তাজকে দিয়েছিলেন যাতে করে আমি পরবর্তীতে আমি এটাকে উপলব্ধি করতে পারি। এটা দেশপ্রেমের একটা বীজ বুনে দিতে চেয়েছিলেন এবং সেটা, এই বীজটা তখনই একজন বপন করবে যখন তিনি নিজেই দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকেন। সো আমি আমার বাবা তাজউদ্দিন আহমেদ সম্পর্কে যেটা মানুষ মুখে শুনেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে প্রমাণ পেয়েছি। সো আমি নিজে গর্বিত যে এই বাবা মার সন্তান আমি। আরও কিছু ঘটনা আছে, যেমন আমার স্কুলে যাওয়ার একটা ঘটনা আছে। স্কুলে যাওয়ার যখন টাইম হলো, আমার বাবা বলল ঠিক আছে আসো আমার সাথে। আমাকে হাঁটতে হাঁটতে 7 মসজিদ রোড দিয়ে নিয়ে গেল এবং বলল তোমার যেই স্কুল পছন্দ সেটাতে তুমি ভর্তি হবে। তো এটাও উল্লেখযোগ্য, একটা বাচ্চা ছেলের নতুন একটা জীবন শুরু হবে, স্কুল যাত্রা। এটা জোর করে চাপিয়ে না দেওয়া, এই যে একটা ব্যক্তিকে তার ব্যক্তি মর্যাদা আবার পরিদর্শন করা, চিন্তা করে দেখেন, একটা ছোট্ট শিশু কিন্তু। সো এই আত্মমর্যাদা, আমার বিশ্বাস তিনি এই আত্মমর্যাদা তার পরিবারের ভিতরে শিখাতে চেয়েছেন এবং তিনি চেয়েছেন সমাজে প্রত্যেকটা মানুষ যাতে আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠতে পারে, বাংলাদেশকে নিয়ে যাতে গর্ববোধ করতে পারে, তিনি সেটাই চেয়েছিলেন এবং সেটাই হচ্ছে একজন আসল দেশপ্রেমিকের পরিচয়। এতটুকুই বললাম, থ্যাংক ইউ। তো বলে না যে একজন পুরুষকে শিক্ষা দাও সে শিক্ষিত হবে, কিন্তু একজন নারীকে শিক্ষা দাও সে পুরো সমাজকে, পরিবারকে, জেনারেশনকে শিক্ষা দেবে। আর এখানে আমার দাদি কিন্তু সেই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কিন্তু এই যে তার জীবনবোধ, তার যে সত্যিকারের যে কত শিক্ষিত উনি ছিলেন সেটা, এবং কত স্ট্রং একজন মহিলা ছিলেন, যা আমার বাবাকে খুব ইনফ্লুয়েন্স করে। আমার বাবা তখন ব্রিটিশ শিক্ষা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত।
যদিও উনি স্ট্যান্ড করা ছাত্র, সেন্ট গ্রেগরি থেকে, খুবই মেধাবী ছাত্র, পাশ করেছেন সেন্ট গ্রেগরি থেকে। তারপর উনি বললেন যে আমি আর ইন্টারমিডিয়েট পরীক্ষা দেব না, উনি এইচএসসি পরীক্ষা দেবেন না, ওই শিক্ষা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়ে। তখন যখন দেশের বাড়িতে গেলেন, তখন আমার দাদি একটা বড় একটা বটি ছিল, দাও, বলে যে তাজউদ্দিন, উনি একেবারে গ্রামের বাসা, তাইজউদ্দিন তুই যদি এবার পরীক্ষা না দিস, এই দাও দিয়া তুই আমারে কোপ দিয়া মার, নাহলে আমি দাও দিয়া আমি আমারে মাইরা মইরা যাবো, আর তুই দায়ী থাকবি। এবং তখন ওই কথা শুনে আমার বাবা তখন পরীক্ষা দিয়েছিলেন। তা ভাবলাম সেই গ্রামের যেখানে বাঘ শিয়াল চারিদিকে থাকে, তার মধ্যে কত একজন সাহসী নারী ছিলেন আমার দাদি। আমার বাবার কাছে শুনতাম যে মায়ের যে একটা সংসারে এটা খুব ইম্পর্টেন্ট একটা মেয়ের ভূমিকা। এবং আব্বু বলছিলেন যে একবার একটা নেকড়ে বাঘ এসে আমাদের ছাগল নিয়ে যাচ্ছে, তখন একদিকে নেকড়ে ছাগলকে টানে আর আমার দাদি টানে আরেক দিকে ছাগলকে, মানে নেকড়ের সাথে উনি যুদ্ধ করছেন। তা এমন সাহসী মায়ের এমন সন্তান হবে, এটাই স্বাভাবিক। আমাদের পরিবারে আব্বুর সাইড থেকে আমি তখন 87 থেকে প্রথম আমি আমাদের পারিবারিক ইতিহাসটা কালেক্ট করা শুরু করি। আমার সব যে আমার বাবার বোন, আমার দাদি, ছোটোবেলা দাদির কাছে, তখন তো আমরা খুব ছোট, কিন্তু পরে আমার সব ফুপুদের কাছে আমি ঘটনাগুলি জানি। আমার বাবাও, আমাদের যখন বয়স 13-14, আব্বু যখন রিজাইন করলেন বঙ্গবন্ধুর মন্ত্রিসভা থেকে, তখন একটু সময় ছিল আমাদের বলতেন। তো উনি বলতেন যে ওনার বাবার সাইডে, মার সাইডে ওনার মঙ্গোলিয়া থেকে এসেছিলেন, সে ফকির শাহ নাম ছিল। তখন উনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে দিল্লির শাসকের অ্যাডমিনিস্ট্রেশনে জয়েন করেন। পরে উনি আধ্যাত্মিক লাইনে চলে যান। উনি ওইভাবে ঘুরতে ঘুরতে ময়মনসিংহের নিগুয়ারিতে সেটেল করেন। তারপরে ওখান থেকে ওই ওনারই ছেলে ইব্রাহিম খান, উনি চলে আসেন এই দরদুরিয়া গ্রামে। তখন এটা গহীন জঙ্গল, কাপাসিয়ার দরদুরিয়া গ্রামে। তখন ওখানে আসলেই থাকতো নেকড়ে বাঘ, বড় বড় টিলা, ওরকম একটা জায়গায় বড়। তা আমার মনে হয় কি জানেন, বাংলাদেশের, আমি এটা চিন্তা করলাম যে রাজনীতির যে বীজটা, এটার সাথে কিন্তু প্রকৃতিরও কিন্তু একটা বড় সম্পর্ক। কারণ বড় বড় আবিষ্কার, বড় রাজনীতি তো একটা ফিলসফি, জীবন, সমাজ, মানুষ, এটা নিয়ে চিন্তার জন্য একটা ক্ষেত্রের দরকার। দেখা গেছে ধরেন আইনস্টাইন বা আমরা ধরি টেসলা বা রবি ঠাকুর, নজরুল ইসলাম, দেখেন প্রকৃতির সাথে একটা কিন্তু সংযোগ আছে। কারণ প্রকৃতি আমাদের চিন্তার ক্ষেত্রটা তৈরি করে, এবং এখানে বড় বড় চিন্তার উদয় হয় প্রকৃতি থেকে। ধর নিউটন, উনি দেখলেন একটা আপেল পড়া, তার মানে এটা পর্যবেক্ষণ করতে হয়। আমরা তো অনেক মানুষই তো আপেল পড়া দেখেছে, কিন্তু উনি ওটাকে কিন্তু অনুধাবন করলেন যে আপেলটা নিচে কেন পড়ছে, উপরে কেন যাচ্ছে না, তাই না? তা আব্বুর মধ্যে যেটা ছিল, আমি ছোটোবেলা আমার ফুপুদের কাছে শুনেছি যে আব্বু শীতলক্ষ্যা নদীর তীরে অনেক পায়চারি করতেন, আর উনি কিন্তু গরুও চড়াতেন। আমার দাদা ছিলেন ভূস্বামী। তো আমি এটা আমার নিজের কতগুলো ফ্যাক্টস থেকে আমারই এটা অ্যানালাইসিস কিছুটা, যে উনি যে ছোটোবেলায় যে ওই যে গরুগুলো চড়াতেন, নদীর ঘাটে হাঁটতেন, এটা থেকে কিন্তু উনি অবজার্ভ করছেন মানুষকে। এটাই দেখা যায় ওনার ডায়েরির পরতে পরতে লেখা, আজকে পাটের দাম কমে গেল, মৌসুমে পাট ক্ষতি হয়ে গেল, কৃষকরা এখন খাবে কি, ওনার ডায়েরিতে দেখেন। তার মানে উনি কিন্তু প্রকৃতিটাকে অবজার্ভ করে ধান, পাট, জলা, মাছ সবই প্রকৃতির অংশ। তার সাথে আমাদের জনজীবন, আমাদের চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া, বাঁচা সব কিছুরই কিন্তু সম্পৃক্ততা। এই অবজারভেশনটা কিন্তু শহরের ছেলেমেয়েরা অতটা করে না। এই জন্য দেখবেন গ্রাম বাংলা থেকেই কিন্তু আমাদের উঠে এসছে সবচেয়ে বড় ফাইটিং স্পিরিট, লিডারশিপ। আর এখানে একটা বীজ, ওই যে বলে না যে অনেক সময় এই চিন্তা ভাবনা হচ্ছে, ওটার মধ্যে একটা ক্যাটালিস্টের দরকার। ওই ক্যাটালিস্ট ছিলেন 3 বিপ্লবী। আমার বাবা এটা বলেননি যে ওনাদের দিয়েই আমার রাজনৈতিক চেতনা, কিন্তু যখন পড়লাম দেখলাম তাই তো। বাবার বয়স তখন ধরেন 11-12 বছর,
আমাদের ওই কাপাসিয়া শ্রীপুর থানার দিকে 3 জন বিপ্লবী এলেন। ওনারা ওইরকমই হবে, দেশ তখন দ্বিতীয় মহাযুদ্ধের আগে। এই 3 জন বিপ্লবীর একজনের নাম মনীন্দ্র শ্রীমানি, বীর নারায়ণ চ্যাটার্জি, আরেকজনের নাম বোধহয় সুরেশ্বর এমন কিছু হবে, ভুলে গেছি নামটা, কিন্তু আমার বইয়ে লেখা আছে, নেতা পিতা বই। ওই 3 বিপ্লবীকে যখন আটক নজরবন্দি হয়ে একটা থানার হাজতে রাখা হয়েছিল, এখানে ওই বিপ্লবীরা সাথে নিয়ে এলেন 1 গাদা বই, সব দেশপ্রেমের বই। আর ওনারা তখন স্কুলের বাচ্চারা বিপ্লবী এসেছে শুনে ওনারা জানলা পথে উকি ঝুঁকি করতো, জানলা দিয়ে দেখার চেষ্টা করতো। ওই বিপ্লবীরা তখন ওই জানালা দিয়ে দেশপ্রেমের এসব বই তুলে দিত বাচ্চাদের হাতে। কিন্তু দেখা গেল তাজউদ্দিন নামের এই ছেলেটাই সবার আগে বই পড়ে পরদিনই ওটা ফেরত দিয়ে আরেকটা বই চাইছে। এনারা একটা মার্ক করলেন, উনি গোগ্রাসে গিলতেন এই বইগুলি। এটার পরে ওই বিপ্লবীরা, ওই স্কুলের হেডমাস্টার, তারা বললেন এই ছেলেটা মহাপ্রতিভাবান, ওকে একটা ভালো স্কুলে দিও। ওই পরামর্শের সুবাদে পরে উনি কালীগঞ্জের সেন্ট নিকোলাস ইনস্টিটিউশনে উনি ভর্তি হলেন, সেটা পরের কথা। তো আমার মনে হচ্ছে ওই যে বীজটা, যে দেশকে ভালোবাসার জন্যই তো বিপ্লবীরা আর এসছে, ওরা সব কিছু এত জ্ঞানী শিক্ষিত হওয়ার পরেও ওনারা একটা ঝঞ্ঝাময় খুব প্রতিকূল জীবন ওরা বেছে দিয়েছিলেন দেশকে ভালোবেসে, আর সেটার সাথে সম্পৃক্ত ছিল বইয়ের। তার মানে আমাদের সমাজ জীবনে রাজনৈতিক চেতনার উন্মেষে পাঠাগারের কিন্তু বিরাট ভূমিকা আছে। বিপ্লবীরা কিন্তু সাথে একটা পাঠাগার নিয়ে এসেছিলেন, এটা ভুলে যাবার মতো নয়। পাঠাগার, বই, এগুলোর বিরাট ভূমিকা, এর সাথে প্রকৃতি, এটাই জীবন, সমাজ, চিন্তা, রাজনৈতিক বোধের উন্মেষে সহায়ক হয়। আমি একটু অ্যাড করি। তো বড়াপা যেটা বললেন যে উনি অবজার্ভ করতেন, এবং যেহেতু গ্রাম বাংলায় উনি বেড়ে উঠেছেন, তো মানুষের দুঃখ কষ্টগুলো অনুধাবন করতে পারতেন। এবং এই বিপ্লবীরা যখন ওনার জন্য একটা নতুন জানালা খুলে দিল নলেজের, তখন এইটাকে কানেক্ট করতে পেরেছিলেন যে তার মানে এই গ্রাম বাংলার মানুষের যেই সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর সমাধানের পথ তাহলে একমাত্র হতে পারে এদেরকে মুক্ত করলে। তার মানে যারা শাসক আছে তাদের কাছ থেকে মুক্তি পেলেই আমাদের সমাজটা পরিবর্তন হবে সঠিক পথে। আমার মনে হয় এই কানেকশনটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এইটার বীজটা সেই ছোটোবেলা থেকে তার ভিতরে বপন হয়ে গিয়েছিল। থ্যাংক ইউ। সেকালে সবার কিন্তু শিক্ষাটা মূলত বেশিরভাগ আরম্ভ হতো মক্তব থেকেই। হ্যাঁ, তো মক্তব থেকে সেখানে কোরআন পাঠ, সেগুলোর মধ্যে দিয়ে হাতে করি হতো। আর ওটা থাকলে যে আবার ঠিক ওই যে কনজারভেটিভ মাইন্ডটা কিন্তু আলাদা জিনিস। ধর্মীয় শিক্ষাটা নেসেসারিলি কনজারভেটিভ মাইন্ড ক্রিয়েট করে না। আমরা যখন দেখি যে অনেক ব্যাপারে, যে ধরেন হাজি দানেশ, হাজি শরীয়তুল্লাহ, ওনার যে মুভমেন্টগুলো তখন ছিল খুব সাহসী মুভমেন্ট, তেভাগা আন্দোলন। তো এটার মধ্যে আমার মনে হয় যে ধর্মের মূল জিনিসটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমাদের কোরআন শরীফে আছে যে ন্যায়ের পক্ষে দাঁড়াও, এটা আমার বাবার কাছেই শুনতাম। ইনফ্যাক্ট ওনাদের যখন 6 দফা, ওনারা যখন আব্বু ছিলেন 6 দফার অন্যতম রূপকার, তো সেই সময় আর কি অনেক ওরা এটা ক্রিটিসাইজ করছিল, বিশেষ করে যারা কিছু ধর্মীয় সংগঠন করেন তাদের থেকে অনেক এগুলি নিয়ে ক্রিটিসাইজ হচ্ছিল। তখন তাজউদ্দিন আহমেদ চ্যালেঞ্জ করে বললেন যে আপনারা দেখান তো এগুলি কোনটা ইসলাম বিরোধী, এটা তো ইসলামের সাথে সঙ্গতিপূর্ণই। মানুষের অধিকার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সেটাই তো ইসলাম। তা আমার মনে হয় যে এই সংযোগটা যে করতে পেরেছেন, এটাই কিন্তু ওনাকে ওই উদার চিন্তার পথে নিয়ে যায়। আচ্ছা, ধর্ম মানে মুক্তি, ধর্ম মানে শৃঙ্খল নয়। আমি এটার আরেকটা আমার জীবন থেকে বলি যে উনি যখন ধরেন আমার দাদা, আব্বু বলতেন যে দেখো আমি যে সব ধর্মে বলে ডিসিপ্লিন, কিন্তু আমি তো ডিসিপ্লিনটা আমার বাবার কাছ থেকে শিখেছি আর আমার মায়ের কাছ থেকে। তো বলতেন যে কীরকম, বলতেন যে যখন ইনফ্যাক্ট পরে আমার ফুপু উনিও এই ঘটনাটা বলেন, আমি ওইভাবে আছি যে উদারতা, ধর্ম, শিক্ষা এগুলি কিন্তু সব সম্পৃক্ত, রাজনীতির সাথে সম্পৃক্ত। বলতেন যে ওই চালের মধ্যে যখন পাখি বাসা বাঁধত,
তখন নাকি আমার দাদা তাড়াতাড়ি করে নিচে চালের নিচে কতগুলি হ্যাঙ্গিং আবার ঝুড়ি রাখতেন, আর ঝুড়িগুলির মধ্যে তুলা দিয়ে দিতেন। যদি পাখি জন্মে বাচ্চাটা গড়িয়ে যদি ওই চালের উপর থেকে নিচে পড়ে যাতে না মরে যায়, আর পাখিটার জন্য ওই যে তুলা দিয়ে ছোট্ট ঝুড়ির মধ্যে পাখিটা গড়িয়ে ওখানে পড়তো, বেঁচে যেত। কিন্তু আমার দাদা তো খুব ধার্মিক ছিলেন, তার মানে ওটা উনি দেখালেন মানুষ পাখিকে ভালোবাসা। এখানে কিন্তু শৃঙ্খলটা ছিল না। আর আমার দাদা শিক্ষা বিরোধী ছিলেন না, উনি বলতেন যেই ব্রিটিশরা আমাদের রাজত্ব নিয়ে নিল ওদের শিক্ষাটা শিখবো, হ্যাঁ, এই যে শিক্ষা বিরোধী না, উনি ব্রিটিশরা যে ভাষাটা বলতো ওইটার বিরোধী ছিলেন উনি।